এভরিবডি। আজকের ক্লাসটা ঠিক কতটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। দেখো, এই যে সেন্টেন্সগুলো আমি লিখে রেখেছি, এই বাংলা বাক্যগুলো সবই বড় বড় বাক্য। অফিস থেকে ফিরে আমি পার্কে যাব ইত্যাদি এইরকম বাক্যগুলো দেখতে পাচ্ছ। এখন দেখেই তোমরা অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে স্যার এইরকম এত বড় বড় বাক্য তো ইংরাজি বলতে আমরা শিখিনি। না, তোমরা যতদূর ইংরাজি শিখেছো দ্যাটস এনাফ ফর স্পিকিং দিস লং সেন্টেন্সেস। দেখো কত সহজে আমরা, তোমরা যেহেতু টেন্সটা পেরে গেছো, এই ধরনের বড় বড় সমস্ত সেন্টেন্সকে সহজে ইংরেজি করে নেব আমরা। আজকের পর থেকে ইংরাজিকে আর কোনোদিন তুমি ভয় পাবে না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু আওয়ার ক্লাস। দেখো, আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে ইংরাজি বলতে শিখেছি, আর তোমরাও সবাই সেটা পেরে গেছো প্রায়। আজকে আমরা ছোট ছোট বাক্যগুলো জুড়ে জুড়ে যে বড় বড় বাক্য তৈরি করি, সেইগুলো ইংরাজি বলা কিভাবে শুরু করব এইটা শিখতে চলেছি, এবং খুব সহজেই তুমি আজকেই শিখে যাবে। এসো তাহলে। দেখো, আমরা সাধারণত বাক্যগুলো এরকম লিঙ্কার দিয়ে জুড়ে জুড়ে বলি, অ্যান্ড দিয়ে জুড়ে বলি। অ্যান্ড মানে এবং, কখনো অ্যান্ড মানে আর। আমি স্নান করব আর অফিসে যাব, মানেই আমি স্নান করব এবং অফিসে যাব। বাট মানে কিন্তু, খুব সিম্পল, সব জানো তোমরা। অর মানে না হলে, অর মানে অথবা। আমরা দেখব এগুলোর মানেগুলো কিভাবে এখানে অ্যাপ্লাই করি। হোয়েন মানে যখন, সবাই জানো। বিকজ মানে কারণ। সো মানে তাই। ইফ মানে যদি, ওয়েদার মানেও যদি, আমরা ওয়েদারটা খুব বেশি ইউজ করি না। দো মানে যদিও, অলদো মানেও তাই। লেস্ট মানে পাছে। এই সব কথাগুলো আমরা অ্যাপ্লাই করে এইগুলোকে কত সহজে ইংরাজি করব। দেখো, অফিস থেকে ফিরে আমি পার্কে যাব। প্রথম সেন্টেন্সটার দিকে নজর দাও। গুড ইভিনিং এভরিবডি। এর মধ্যে আসলে কিন্তু দুটো বাক্য লুকিয়ে আছে, একটু খেয়াল করে দেখো তো বুঝতে পারছো কিনা। অফিস থেকে ফিরে আমি পার্কে যাব, তার মানে হলো আমি অফিস থেকে ফিরবো, এই অংশটাই একটা বাক্য ঢুকে আছে, ওয়ান। তারপরে আমি পার্কে যাব। আমরা বলার সময় ইভেন when we are talking in Bengali, sometimes we speak these sentences separately and sometimes in a complete whole sentence. আমরা কখনো কখনো এগুলোকে এভাবে বলি, কখনো আবার এভাবে বলি, আমি অফিস থেকে ফিরবো আর তারপরে পার্কে যাব। একই তো কথা। যখনই তুমি এই রকম দুটো বাক্যকে একসাথে জুড়ে ইংরাজি বলতে যাবে, তখনই জুড়ে দিলেই এর মধ্যে গ্রামার এসে যাবে। আর আমি কি বলেছি, আজকে কি প্রমিস করেছি? টুডে আই হ্যাভ অলরেডি প্রমিসড ইউ দ্যাট আই উইল টিচ ইউ হাউ টু অ্যাভয়েড গ্রামার হোয়াইল স্পিকিং ইংলিশ। গ্রামারকে টেনে আনার দরকার নেই, তুমি গ্রামার টেনে না আনলে গ্রামার আসবে না। দেখো সেটা কিভাবে। এই বাক্যটা অফিস থেকে ফিরে আমি পার্কে যাব, একে ইংরাজি বলতে গেলে কি বলতে হবে জানো? আফটার রিটার্নিং ফ্রম অফিস আই উইল গো টু পার্ক, বা আই উইল গো টু দ্য পার্ক। এই যে কথাটা বললাম, আফটার রিটার্নিং ফ্রম অফিস, ভেবে দেখো তো এইভাবে সেন্টেন্সগুলো কি তুমি সহজে বলতে পারবে? বলতে পারলেও, তুমি গ্রামার জানলেও তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করবে যে আমি ঠিক বলছি তো। আমরা কি করব, এগুলোকে কেটে কেটে বলবো। দেখো, এইটাকে যদি আমরা কেটে কেটে বলি, মানে হলো অফিস থেকে ফিরে আমি পার্কে যাব, কথাটার মানেই হলো আমি অফিস থেকে ফিরবো। দেখো, মানেই হলো আমি অফিস থেকে ফিরবো এবং তারপর মানে তারপরে আমি
পার্কে যাব। দেখো তো এই দুটো সেন্টেন্সের মানেটা একই হলো কিনা, নিশ্চয়ই বুঝতে পারছো একই। আমি অফিস থেকে ফিরবো এবং তারপরে পার্কে যাব। এই কথাগুলো আমরা বাংলা বলার সময় ব্যাকরণ মেনে মুখস্থ করে তো বলি না, বিভিন্নভাবে বলি। যেমন আবার বলছি, দেখো যদি এটাকে বলতাম যখন আমি অফিস থেকে ফিরবো, যখন আমি অফিস থেকে ফিরবো আমি পার্কে যাব। যখন আমি অফিস থেকে ফিরবো আমি পার্কে যাব। তাহলে দেখো একটা সেন্টেন্সকে কত রকম ভাবে বলা যায়। আমি পার্ট পার্ট করে দুটো অংশ আলাদা করে বলছি, এই দুটোতেই দুটো পার্ট পার্ট করে বলেছি, আর এখানে একসাথে বলা ছিল। গ্রামারের ভাষায় এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। গ্রামার শেখার তোমার কি প্রয়োজন? ইউ হ্যাভ টু লার্ন হাউ নট টু ইউজ গ্রামার। গ্রামারকে অ্যাভয়েড করতে পারতে হবে, তবেই তুমি কনফিডেন্টলি যে কোনো বড় বড় সেন্টেন্স বলবে। তাহলে এই রকম সেন্টেন্স মাথায় এলেই আমরা প্রথমে ওই সেন্টেন্সটার দুটো পার্ট আলাদাভাবে বলবো। আমি তিনটেকেই বলছি ইংরাজি, শোনো তুমি। এটাকে ইংরাজি বললে বলবো আফটার রিটার্নিং ফ্রম অফিস আই উইল গো টু দ্য পার্ক। একে বললে বলবো আমি অফিস থেকে ফিরবো। দেখো এর ইংরাজি তুমি সহজেই বলতে পারবে, আমার বলার আগে তুমি বলে ফেলো, বিকজ ইউ অলরেডি নো সিম্পল টেন্সেস ইন ইংলিশ। আমি অফিস থেকে ফিরবো আই উইল রিটার্ন ফ্রম অফিস, এবং তারপর অ্যান্ড দেন আমি পার্কে যাব, আই উইল গো টু দ্য পার্ক। দেখো একই কথা তো। এই সেন্টেন্সটাকেই এইভাবে বলেছি, এবং এর মাঝখানে যা গ্রামার ছিল সবটাই দূর হয়ে গেছে। আমি শুধু এবং দিয়ে বলেছি। এমনও বলতে পারতাম আমি অফিস থেকে ফিরবো আর পার্কে যাব। বলো আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পেরে থাকো, যদি বিষয়টা খুব সহজ লেগে থাকে তোমার, তাহলে এখনই তুমি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে অবশ্যই বুঝিয়ে দাও। এবার দেখো, যখন আমি অফিস থেকে ফিরবো আমি পার্কে যাব, একই তো কথা। এই তিনটেরই একই অর্থ। তাহলে যখন, দেখো যখনের ইংরাজি কি? হোয়েন। হোয়েন যখন এরকম দুটো সেন্টেন্সে ভালো করে ভেবে দেখো, তুমি যখনই বলছো এই দুটো সেন্টেন্সই যদি ফিউচার থাকে, তুমি যদি এন্ড দিয়ে জুড়ে দাও কোনো অসুবিধে নেই, কিন্তু এই সমস্ত গ্রামারের ক্ষেত্রে তুমি দুটো ফিউচার বলতে পারবে না। বলতে হবে শেষেরটা ফিউচার হবে, মানে দুটো কাজ হচ্ছে, প্রথমটা নয় দ্বিতীয়টা ফিউচার। হোয়েন আই রিটার্ন ফ্রম অফিস আই উইল গো টু দ্য পার্ক, এইভাবে বলতে হবে। তাহলে আমি এই জটিলতাটা মাথায় নেব কেন? আমি সহজে এই রকম ভাবে কেটে কেটে দুটো সেন্টেন্স বলবো, তাহলে কোনো গ্রামার আর থাকলো না। সমস্ত গ্রামার তোমার বলা থেকে রিমুভ হয়ে গেল, এলিমিনেট করে দিলাম। তাহলে আমরা এই রকম সব সেন্টেন্সগুলোকে কিভাবে কেটে কেটে বলতে হয় এটা শিখব। তাহলে তুমিও বুঝতে পারছো কিভাবে বলবে। আমরা ভাবার সময় ইংরাজিতে যখন ভাববো, তখন প্রথমেই আমরা এক একটা পার্ট পার্ট ভাববো। আই উইল রিটার্ন ফ্রম অফিস অ্যান্ড দেন আই উইল গো টু দ্য পার্ক। আমার কথাটা কি বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো, এর পরের গুলো তোমরা কমেন্ট করবে ঠিকই, এখন একটা ইয়েস লিখে আমাকে বলো। টিঙ্কু নন্দী বলছো ইয়েস, দুর্গা কন্টাই ব্লগ, সিপাত খান সবাই বলছো বুঝতে পারছো। খুব সিম্পল আইডিয়া। ইংরাজি বলার জন্য বেশি নলেজ লাগে না, একটু কমন সেন্স, সাধারণ জ্ঞান, একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগালেই অনেক কঠিন জিনিস জয় করে ফেলা যায়। এবার দেখো তাহলে এই সেন্টেন্সটা কি হবে, আমি দুবার বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আর লিখে দিলাম না তোমার জন্য, তোমরাই তো লিখে ফেলছো। নেক্সট, ইংরাজি পড়া শেষ করে আমরা কলেজে গিয়েছিলাম। দেখো সেন্টেন্স নাম্বার 2। তাহলে এর মধ্যেও দুটো কাজ ছিল। আমরা কলেজে গিয়েছিলাম, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে দুটোই পাস্ট টেন্স। আমরা ইংরাজি পড়া শেষ করেছিলাম,
এবং তারপরে কলেজে গিয়েছিলাম। কি বুঝতে পারছো? আইডিয়া ক্লিয়ার হচ্ছে? তাহলে তোমরা এবারে আগে মুখে বলো, অবশ্যই আগে মুখে বলবে, তারপরে লিখবে। বলা ছাড়া লিখে কোনো লাভ নেই, আমি এটাই চাই। তাহলে বলো আগে, আমি ইংরাজি পড়া শেষ করেছিলাম। এই অংশটার ইংরাজি কি বলবো? আমি ইংরাজি পড়া শেষ করেছিলাম। বলবো আই ফিনিশড রিডিং ইংলিশ। আই ফিনিশ ইংলিশ বলো, আমি ইংরাজি শেষ করেছিলাম। এই রিডিং কথাটা বাদ দিলেও পরিষ্কার ভাবেই অর্থটা বোঝানো যায়। আই ফিনিশড রিডিং ইংলিশ, ইংরাজি পড়া, এবং তারপরে কলেজে গিয়েছিলাম। অ্যান্ড দেন উই, এখানে আয়ের জায়গায় উইও বলতে পারতাম। উই ওয়েন্ট টু কলেজ। দেখো তুমি বুঝতে পেরেছো কিনা? কোনো বিন্দু মাত্র কঠিন কিছু নেই। আশা করছি তোমরা সবাই লিখতেও পারছো। আই ফিনিশড রিডিং ইংলিশ দেবর্ষী সেন অ্যান্ড দেন আই ওয়েন্ট টু দ্য কলেজ। এখন আগের দিনই আমি ক্লাসে বলেছি যে কলেজটা যদি তোমার রেগুলার যাওয়ার জায়গা হয় তাহলে দাটা বলার দরকার নেই। সোহিনী রায় বুঝতে পেরেছে, সিফাত খান, শোভন হাউলি, ঋদ্ধিকা, আফটার আই ফিনিশড রিডিং ইংলিশ অ্যান্ড উই ওয়েন্ট টু কলেজ নয়। যখনই আফটার রিডিং মানে তো ওই অংশটাকে ছোট করে দিচ্ছ। তুমি যখনই বলছো এই অংশটাকে ছোট করে, একে ছোট করলেই হয় আফটার রিডিং ইংলিশ, বা আফটার রিডিং ইংলিশ বললেই যথেষ্ট। আফটার রিডিং ইংলিশ, তখন এই পরের অংশটার বলার আগে আর দেন লাগবে না, তখন এই এন্ড আর বলতে পারবে না। এবারে শুধু বলতে হবে উই ওয়েন্ট টু কলেজ। এর মধ্যে কত গ্রামারের জটিলতা আছে জানো? আমি তোমাকে বলছি এইগুলো অ্যাভয়েড করতে কেন বলছি। দেখো এই সেন্টেন্সটা এখনো ঠিক হয়নি, এটাকে বলতে হতো হ্যাভিং ফিনিশড রিডিং ইংলিশ। হ্যাভিং ফিনিশড রিডিং ইংলিশ। তুমি বলো এই সমস্ত গ্রামার শিখবে না ইংরাজি বলা শিখবে? বলো কেন এই জটিল গ্রামার আমরা বলবো? আমরা যেহেতু এর একটা সহজ সলিউশন পেয়ে যাচ্ছি, তাহলে কখনোই এই ধরনের কনস্ট্রাকশন গুলো আমরা ইউজ করব না। তুমি গ্রামার জানলেও করবে না, বিকজ ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য পারসন ইউ আর স্পিকিং টু। যাকে বলছো তার শুনেও বুঝতে অসুবিধে হবে। ল্যাঙ্গুয়েজ মাস্ট বি সিম্পল অ্যান্ড লুসিড। ভাষা হতে হবে সহজ আর সরল। ভেবে দেখো, তাহলে এই ধরনের কনস্ট্রাকশন আমি তোমাকে এই কোর্সের শেষ দিকে শেখাবো, কিন্তু তুমি ইউজ করবে না, সব সময় কেটে কেটে বলবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? এইবার এসো তাহলে পরেরটাতে চলে যাই। তোমরা এই আফটার দিয়ে এই আইএনজি যোগ করে এই ইউজগুলো করবে না, আমরা গ্রামার অ্যাভয়েড করব। আর কত দ্রুত কত সহজে ইংরাজিগুলো বলবো দেখো। চা তৈরি করে আমি টিভিতে ম্যাচটা দেখবো। তুমি আগে বাংলাতে একে দুটো স্প্লিট করো তো। মানে হলো আমি চা তৈরি করব এবং তারপরে টিভিতে ম্যাচটা দেখব। কত সহজ হয়ে গেল। আমি চা তৈরি করব, সিম্পল ফিউচার টেন্স। আই উইল মেক টি অ্যান্ড দেন আই উইল ওয়াচ দ্য ম্যাচ অন টেলিভিশন। এই যে যন্ত্রপাতি এগুলোর আগে অন বলতে হয়। তাহলে তুমিও নিশ্চয়ই বলতে পারবে। এবার আমার সাথে বলো আগে, আই উইল মেক টি অ্যান্ড দেন আই উইল ওয়াচ দ্য ম্যাচ অন টেলিভিশন। পারছো? তোমরা সবচেয়ে ভালো হয় আজকের ক্লাসটা এখন শেষ হয়ে গেলে তোমরা এইগুলো তোমাদের কপিতে খাতাতে লিখবে। লিখে প্রথমে স্প্লিট করে করে নিজে নিজে ইংরাজি করবে, তারপরে এগুলো মিলিয়ে মিলিয়ে এইরকম আরো অনেক বাক্য তুমি নিজে ভেবে বের করবে, তাকে ইংরাজি করবে। তুমি 1-2 দিনের মধ্যে এগুলো ঝড়ের মতো বলতে পেরে যাবে। পরের সেন্টেন্স এসো। তোমার লেখা শেষ হলে
আমি তোমার সাথে গল্প করব। আই বিলিভ ইউ অল উইল বি এবল টু স্পিক ইট ইন ইংলিশ। ইউ হ্যাভ অলরেডি গট দ্য আইডিয়া। তোমার লেখা শেষ হলে আমি তোমার সাথে গল্প করব। তাহলে দেখো, যদি তুমি একে হোয়েন দিয়ে বলো, আমি হোয়েন দিয়েও বলতে নিষেধ করেছি যে হোয়েন দিয়েও বলবে না। দিলে সমস্যাটা কি হবে জানো? হবে দুটোতে ফিউচার আর দিতে পারবে না। তুমি যখনই হোয়েন দিয়ে বা ইফ দিয়ে সেন্টেন্স তৈরি করবে তখন দুটোতে আর ফিউচার টেন্স দেওয়া যাবে না, শুধু যে কাজটা শেষে হয়েছে সেখানে দেওয়া যাবে। আমরা এই জটিলতায় যাব না, আমি জটিলতাটা তোমাকে বলছি। দেখো, হোয়েন ইউ ফিনিশ ইউর রাইটিং আই উইল চ্যাট উইথ ইউ, আই উইল গসিপ উইথ ইউ। এই জটিলতায় যাব না, আমরা এন্ড দিয়ে জুড়ে দেব, দুটোকে কেটে নেব, পরিষ্কার ভাবে কেটে নেব, বটি দিয়ে নয়, মুখে মুখে। তোমার লেখা শেষ হবে, তারপরে আমি তোমার সাথে গল্প করব। ইউ উইল ফিনিশ ইউর রাইটিং and then I will talk to you, I will chat you with you, I will gossip with you। পারছো বলতে? আমি যেভাবে বলছি পারছো বলতে? একটা ইয়েস লিখে বা নো লিখে দেখাও তো। হ্যাঁ, প্রিপেয়ার্ড বললে হবে, মেকটির জন্য প্রিপেয়ার্ড, এগুলো ভেরি সিম্পল, এগুলো একটু একটু এদিক ওদিক হলে কিচ্ছু হয় না। আফটার মেকিং টি দেন আই অবজার্ভ ম্যাচ অন টিভি, না এই জটিলতায় আসবো না, ওই আফটার টাফটার এগুলো বারণ করছি আমি। সিম্পল দুটো কেটে নিয়ে পাট পাট করে বলে দেব, সবাই বুঝতে পারছো। প্রসেনজিৎ চৌধুরী আমাদের চ্যানেলের মেম্বার, থ্যাংক ইউ প্রসেনজিৎ। মুশফিকুর রহমান, নো স্যার। আচ্ছা, আমি আবার বলছি, পরেরটা শোনো, তুমি অবশ্যই বুঝতে পারবে। তোমার লেখা শেষ হলে আমি তোমার সাথে গল্প করব, এটা তাহলে আমি ইংরেজিতে একটু লিখে দিই। দেখো, you will finish your writing and then I will gossip with you, চ্যাটও বলতে পারো, এইভাবে বলে দিলাম। তারপরে দেখো, স্নানের পর আমরা সবাই একসাথে ভাত খাই, সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে কি, আগে বাংলাতে দুটো ভাগ করো তো। স্নানের পরে আমরা সবাই একসাথে ভাত খাই, মানে আমরা স্নান করি এবং তারপর একসাথে ভাত খাই। এই যে কেটে নেওয়াটা শেখাচ্ছি, এইটা তোমার প্রথম প্রথম হয়তো একটু খটকা লাগছে, তুমি ক্লাসটা শেষ করলে বুঝবে যে এটা কত ইজি। বড় সেন্টেন্স তো কি হয়েছে, তোমাকে একটা বড় রসগোল্লা দেওয়া হয়েছে, তোমাকে একবারে খেতে হবে না তো, তুমি তো চামচ দিয়ে কেটে কেটে খাবে। বড় সেন্টেন্স কেটে কেটে বলো। তাহলে স্নানের পর আমরা সবাই একসাথে ভাত খাই, আমরা স্নান করি এবং তারপরে একসাথে ভাত খাই। বলো এবার ইংরাজি, আমি তোমাদের রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। আফটার ফিনিশ ইউর রাইটিং, এই কনস্ট্রাকশনটা সুচরিতা চ্যাটার্জি আমি নিষেধ করছি যে এই কনস্ট্রাকশনটা একটু অ্যাভয়েড করো, পাট পাট করে বলো। দেখো, তাহলে এটাকে বলবো স্নানের পরে আমরা একসাথে ভাত খাই, তার মানে আমরা স্নান করি, উই টেক আওয়ার বাথ বা উই বেদ, এটাকেই বলি উই টেক আওয়ার বাথ অ্যান্ড দেন, দেখো অ্যান্ড দেন উই ইট রাইস টুগেদার। আশা করছি তোমরা সবাই পেরেছো, লিখতে না পারো আগে বলো, তোমরা সবাই বলতে পেরেছো। দেবর্ষি সেন, উই ইট রাইস টুগেদার আফটার বাথিং, হ্যাঁ এরকম বললে হবে, আফটার আওয়ার বাথ এরকম বললে হবে। জটিল করার অনেক উপায় আছে ইংরেজিকে, কিন্তু সহজ করতে গেলে কেটে নাও, এর চেয়ে সহজ আর কিচ্ছু হয় না। পরেরটা দেখো, সন্ধ্যার পরে রূপম বাইরে বেরোয় না। দেখো এখানে তো দুটো কাজ নেই, ভালো করে দেখো, সন্ধ্যার পরে আফটার দ্য ইভিনিং, এখানে তো দুটো কাজ বলছে না, এখানে যেমন স্নান করা ভাত খাওয়া দুটো করে কাজ আছে, এখানে নেই। এটা খুব সহজ, এখানে
দেখো রূপম বাইরে বেরোই না, রূপম ডাজ নট গো আউট আফটার দ্য ইভিনিং। তাহলে দেখো রূপম ডাজ নট গো আউট আফটার দ্য ইভিনিং। এই যে আফটার দ্য ইভিনিং বললাম, একে অনেকভাবে বলা যায়, আফটার দ্য ইভিনিং ফলস, এইসব বলা যায়, কিচ্ছু দরকার নেই, কিপ ইট সিম্পল। তোমার সাথে দেখা করার পর আমি বাজারে যাব, আবারও একটা সিমিলার সেন্টেন্স দিয়েছি, পরের গুলো আলাদা। এই সিরিজের এটি লাস্ট সেন্টেন্স, তোমার সাথে দেখা করার পর আমি বাজারে যাব, তার মানেই হলো তোমার সাথে দেখা করে আমি বাজারে যাব, তার মানেই হলো আমি তোমার সাথে দেখা করব এবং তারপরে বাজারে যাব। এইবার তুমি তো ইংরেজি পারবে, দুটো পার্টকে মুখে বলো, দেন রাইট ইউর আনসার ইন দ্য চ্যাট বক্স, ইন দ্য কমেন্ট বক্স। দেখি প্রসেনজিৎ চৌধুরী, উই বাথ অ্যান্ড দেন উই ইট টুগেদার। বাহ, খুব ভালো হয়েছে। তোমার সাথে আমি দেখা করব, ইংরেজিতে বলবো, দেখো আই উইল মিট ইউ অ্যান্ড দেন আমি বাজারে যাব, আই শ্যাল অথবা উইল গো টু মার্কেট। স্পোকেন ইংলিশে আমরা ফিউচার টেন্সের জন্য শ্যালটা বলি না, সাধারণত উইল দিয়েই বলবো। টিভি দেখতে দেখতে, এইগুলি ছিল একটা সিরিজ, এই সব কটা, এই 6টা না 7টা। টিভি দেখতে দেখতে আমরা গল্প করছিলাম। দেখো তুমি যদি সিম্পল এই সেন্টেন্সটাকে ইংরেজি বলতে যাও, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দিস সেন্টেন্স ইন ইংলিশ অ্যাজ ইট ওয়ার ইন বেঙ্গলি, বাংলাতে যেমন ছিল তুমি যদি ইংরেজি বলতে যাও, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন। বললে কি বলতে হবে? বলতে হবে আমরা গল্প করছিলাম, উই ওয়ার চ্যাটিং, উই ওয়ার গসিপিং হোয়াইল ওয়াচিং টিভি। এই যে হোয়াইল দিয়ে বলতে হবে, এই যে এর মধ্যে গ্রামার যা আছে, আমরা কেন গ্রামারে জড়াবো, আমরা দুটো কেটে নেব। তার মানে কি, কাটলে কি হবে? হবে আমরা টিভি দেখছিলাম এবং গল্প করছিলাম। কি হবে না? এই তো তুমিও পারবে। আমরা টিভি দেখছিলাম এবং গল্প করছিলাম। চা খেতে খেতে আমরা আলোচনা করছিলাম, মানে কি আমরা চা খাচ্ছিলাম এবং আলোচনা করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা কথা বলছিলাম, মানে আমরা হাঁটছিলাম এবং কথা বলছিলাম। কি তা কি না? দৌড়তে দৌড়তে রোহন ফোন করছিল, মানে রোহন দৌড়চ্ছিল এবং ফোন করছিল। এবার বলবো, দেখো ইংরাজি, আমরা টিভি দেখছিলাম এবং গল্প করছিলাম। তাহলে বাংলাতে আমি আগে কেটে দিচ্ছি, দেখো বলছি আমরা টিভি দেখছিলাম এবং গল্প করছিলাম। এবং তুমি সেই সাথেও বলতে পারো, এবং সেই সাথে গল্প করছিলাম। এই সেই সাথে কথাটা না বললেও চলে, এই যে সেই সাথে কথাটা না বললেও চলবে। এবারে ইংরেজি করব, দেখো কত সহজ। দেখো আমরা টিভি দেখছিলাম, এটা সিম্পল একটা পাস্ট টেন্স, অতীতে কাজটা চলছিল। তাহলে বলছি, দেখো উই ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড গল্প করছিলাম, উই ওয়ার চ্যাটিং অ্যান্ড গসিপিং বললেই হবে। এই যে অ্যান্ড দিয়ে যখন জুড়ে দেবো, তখন এই সাবজেক্টটা একবার বললে আর দ্বিতীয়বার না বললেও হবে, যেহেতু সাবজেক্টটা তো একই। আমরাই কথা বলছিলাম, আমরাই টিভি দেখছিলাম, একই সাবজেক্টকে দুবার বলতে হয় না যদি তুমি অ্যান্ড দিয়ে জুড়ে দাও। তাহলে দেখো উই ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড গসিপিং অ্যান্ড চ্যাটিং, এইভাবে বলবো। আবার এমন বলতে পারতাম, ওই যে বলেছি, যদি বলি সেই সাথে গল্প করছিলাম, অ্যান্ড তুমি এখানে জুড়ে দাও না, অ্যাট দ্য সেম টাইম
অ্যাট দ্য সেম টাইম উই ওয়ার গসিপিং। এই তো হয়ে গেল। কি সহজ লাগলো না? দেখো, উই ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই ওয়ার গসিপিং। ব্যাস, পরেরটা এবার তুমি এগুলো মিলিয়ে মিলিয়ে নিশ্চয়ই পারবে, আমি জানি পারবে, চেষ্টা করতে থাকো। তাহলে পরেরটা আমরা কি লিখেছি দেখো, একসাথে হাঁটতে হাঁটতে ওরা আইসক্রিম খাচ্ছে। বলো এবার, আমি জানি তুমি পারবে। দুটোকে আগে বাংলায় স্প্লিট করে নাও, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করার দরকার নেই, করো, চেষ্টা করো তুমি প্রথমে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে ওরা আইসক্রিম খাচ্ছে, তাহলে কারা? না ওরা। ওরা হাঁটছে, ওরাই আইসক্রিম খাচ্ছে। তাহলে বলবো ওরা মানে দে, ওরা একসাথে হাঁটছে এবং আইসক্রিম খাচ্ছে। বলো, প্রথমে ইংরাজিটা বলবে, তারপরে লিখবে। ওরা একসাথে হাঁটছে, কাজটা এখন চলছে, সিম্পল কন্টিনিউয়াস টেন্স। আমি গ্রামারের এই কথাগুলো উচ্চারণ করতে চাই না, মাঝে মাঝে বলে দিচ্ছি একটু। ওরা একসাথে হাঁটছে, ওরা মানে বলেছি দে। বলো এবার, বলো দে আর ওয়াকিং টুগেদার অ্যান্ড ইটিং আইসক্রিম। ওই যে বলেছি ভার্বটা সাবজেক্টটা একবার বললেই হবে, যেহেতু একই সাবজেক্ট। উই ওয়ার গসিপিং হোয়াইল ওয়াচিং টিভি, মঙ্গলী সরকার, ঠিক হয়েছে। দে ওয়ার ওয়াকিং, হ্যাঁ সেন্টেন্সটা কমপ্লিট করো। এই তো পারছো, সুন্দর পারছো। একবার শুনেই যে তোমরা এত সুন্দর পারবে আমি ভাবতেই পারছি না। উই ওয়ার ওয়াচিং টিভি অ্যান্ড উই ওয়ার চ্যাটিং, হ্যাঁ ঠিক হচ্ছে, বেশ খুব সুন্দর হচ্ছে, সবাই পারছো তো। তাহলে বলবো দেখো, ওরা একসাথে হাঁটছে এবং আইসক্রিম খাচ্ছে। আমি এটা লিখে দিই আবার, দেখো এটাকে বলবো কোন সেন্টেন্সটা জানো? এটা, দে আর ওয়াকিং টুগেদার অ্যান্ড ইটিং আইসক্রিম। দেখো অনেকেই পেরেছো, দে আর ওয়াকিং টুগেদার অ্যান্ড ইটিং আইসক্রিম। প্রিয়তম চাকমা, একদম ঠিক হয়েছে। ঋদ্ধিকা, হোয়াইল দে ওয়ার ওয়াকিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দে ওয়ার ইটিং আইসক্রিম। না, এইগুলো দুটো একসঙ্গে বলবে না। যখন হোয়েন বলছো, হোয়েন মানেই যখন, হোয়াইল মানেও প্রায় তাই। হোয়েন বললে তার সাথে আবার অ্যান্ড দেব, এইটা কিন্তু চলবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাকে বলে রাখি, বাংলাতে আমরা এই যখন আর তখন একটা সেন্টেন্সে বলি। যখন আমি বাড়ি ফিরবো তখন তুমি আমার জন্য অপেক্ষা করবে। যখন আর তখন বাংলাতে একটা বাক্যে বলা যায়, ইংরাজিতে এই হোয়েন আর তখনের ইংরাজি দেন একসাথে বলা যাবে না, কারণ দুটোই লিঙ্কার হয়ে গেল। একটা লিঙ্কার, একটা, যে কোনো একটা। তাহলে দে ওয়ার ওয়াকিং টুগেদার এন্ড ইটিং আইসক্রিম। তাহলে দেখি সবাই, অনেকেই, প্রায় সবাই ঠিক বলেছো, বেশ। তাহলে বাড়ি ফিরেই আমাকে একটা ফোন করিস, পরেরটা একটু আবার আলাদা নিয়েছি সেন্টেন্স। তাহলে এই দুটো ছিল একই রকম। এবার দেখো, বাড়ি ফিরেই আমাকে একটা ফোন করিস, মানে বাড়ি ফেরা মাত্রই আমাকে একটা ফোন করিস। তুই যখনই বাড়ি ফিরবি তখনই আমাকে একটা ফোন করবি। এই যে সাথে সাথে বোঝালে, তখন আমরা হোয়েন বলি না। হোয়েন মানে যখন, কিন্তু যখনই, এই দেখো আমি কথাটা লিখে দিচ্ছি, এই যখনই, এই কথাটার ইংরাজি হলো as soon as। এটি হলো সবচেয়ে সহজ ইংরাজি। বলেছি তোমাকে কঠিন করে বলার অনেক উপায় আছে, এইটি হলো সবচেয়ে সহজ ইংরাজি। তাহলে দেখো, বাড়ি ফিরেই আমাকে একটা ফোন করিস, মানে যখনই তুই বাড়ি ফিরবি আমাকে একটা ফোন করবি। as soon as you return home you call me, you give me a phone call। এইবারে আরেকটু সুন্দর করে বলতে চাইলে এই অংশটা আগে বলে নাও, give me a phone call as soon as you return home, give me a phone call as soon as you return home।
তাহলে এই সেন্টেন্সটা আমি এবার লিখে দিই। দেখো, এটাকে বলবো গিভ মি আ ফোন কল as soon as you return home। দেখো, এই যে ফোন করা, গিভ মি আ ফোন কল বলতে পারো, কল মি ওভার টেলিফোন এভাবেও বলতে পারো। এটি সবচেয়ে সহজ, আশা করছি বুঝতে পারছো। দেখো পরেরটাও পারবে। সানুর সাথে দেখা হলেই ওকে বাড়ি যেতে বলো। তাহলে সানুর সাথে দেখা হওয়া মাত্রই, মানে যখনই সানুর সাথে দেখা হবে, দেখো বাংলাতেই তো কত ঘুরিয়ে ফিরিয়ে বলছি, তাহলে ইংরেজিতে হবে না কেন? আমরা সবচেয়ে সহজটা নেব। তাহলে যখনই সানুর সাথে দেখা হবে ওকে বাড়ি যেতে বলো। তাহলে এই অংশটা আগে বললে সেন্টেন্সটা খুব শুনতে সুন্দর লাগে। টেল সানু টু গো হোম, সানুকে বাড়ি যেতে বলো। টেল সানু, আস্ক সানু টু গো হোম as soon as you meet him। দেখো খুব সহজ। তুমি যদি বলো টেল হিম টু গো হোম as soon as you meet সানু, আমরা নাউনটা প্রথমে বললে ভালো হয়, এইটুকুই আর কি। তাহলে একে বলবো as soon as you meet সানু টেল হিম টু গো হোম। বলো, এই যে বলছি একে আগে বললে শুনতে ভালো লাগে, তোমার মাথায় যা আসবে তাই বলো, সব সময় শুনতে ভালো লাগার তো কোনো দরকার নেই। তাহলে বলবো কি, দেখো বলবো as soon as, এভাবেই বলো। এই যে দেখা হলেই মানে দেখা মাত্রই, as soon as you meet সানু, অথবা as soon as you see সানু tell him to go home। হলো না? কত সহজে এই বড় বড় সেন্টেন্স গুলোকে আমরা ইংরেজি করে ফেলছি। দেখো পরে, তাহলে এই দুটো ছিল, এই দেখা মাত্রই, শোনা মাত্রই, ডাকা মাত্রই, করা মাত্রই, শেষ হওয়া মাত্রই, এরকম ছিল। পারবে এবারে এগুলো? পরেরটা দেখো, দীপা অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। কারণ কথাটার ইংরেজি হলো বিকজ। আরো আছে, বিকজ বলাটাই যথেষ্ট, মোর দেন এনাফ। দেখো তাহলে দীপা অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল, একে যদি কেটে বলি তাহলে কি হবে? আর শিখবো না কেটে বললে কি হবে। দেখো, যদি না কেটে বলি যেমন ছিল, একে বলতে হবে দীপা ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হার ইলনেস। এই বিকজ অফ কথাটার বদলে বলতে পারা যায় অন অ্যাকাউন্ট অফ। এর বদলে আবার বলা যায় ওয়িং টু। ফরও বলা যায় দীপা ওয়াজ অ্যাবসেন্ট ফর হার ইলনেস, দীপা ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ হার ইলনেস। এত রকম ভাবে সেন্টেন্সটা বলা যায়। সহজে পারলে নিশ্চয়ই বলবে, কিন্তু যদি কেটে কেটে বলি, আমি এইটা তোমাকে শিখতে বলছি। কেটে কেটে বললে তোমার অত গ্রামার ভেবে ইংরাজি বলার দরকার পড়বে না। তাহলে কি বলবো বলো বাংলায়? দীপা অসুস্থ ছিল তাই সে অনুপস্থিত ছিল, তাই কথাটার ইংরাজি সো, এই দিয়ে বলো। অথবা দীপা অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল। অনেক রকম ভাবে বলা যাবে। দেখো তাহলে প্রথমে বলছি দীপা অসুস্থ ছিল তাই সে অনুপস্থিত ছিল। তাহলে এইভাবে বললে বলবো দীপা ওয়াজ ইল সো সি ওয়াজ অ্যাবসেন্ট। দেখো এখানে তাই কথাটা ইউজ করেছি, তাই। আর যদি বলি দীপা ওয়াজ অ্যাবসেন্ট, দেখো আবার এমনও বলতে পারি দীপা ওয়াজ অ্যাবসেন্ট, দীপা অনুপস্থিত ছিল বিকজ সি ওয়াজ ইল। তোমার কাছে যেটা প্রথমে মাথায় আসবে সেটা বলবে।
যেটা পছন্দ হচ্ছে সেটা নয়। ইংরাজি বলার সময় আমরা ভাবতে ভাবতে বলবো, বলতে বলতে ভাববো, যেটা প্রথম মাথায় আসবে দ্যাট ইজ দ্য বেস্ট, ওটাই বলবে। এর মধ্যে ভালো মন্দ বলে কিছু হয় না, সবগুলোই কারেক্ট। তুমি সবগুলোই পেরে যাচ্ছ, কিভাবে কেটে কেটে বলতে হয় নিশ্চয়ই শিখে যাচ্ছ। দীপা ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ইলনেস, বেশ, তাও হবে। দীপা ওয়াজ অ্যাবসেন্ট বিকজ শি ওয়াজ ইল, খুব ভালো কথা, এই তো পারছো সবাই। দেখো তাহলে ওই যে টেন্সটা পেরে গেছো আর ওই মডাল অক্সিলিয়ারি ভার্বগুলোকে বলতে পেরে গেছো, মানে এইবার ওইটা দিয়ে আমরা যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো, যে কোনো গ্রামারকে অ্যাভয়েড করে নেব। দেখো, টাকা না থাকার জন্য আমি ইলিশ কিনতে পারিনি, খুব কঠিন যদি তুমি বেশি জুড়ে দাও। কারণ বলছি তো এখানে, কি বলবো তাহলে? আমি ইলিশ কিনতে পারিনি কারণ আমার কাছে টাকা ছিল না, অথবা আমার কাছে টাকা ছিল না তাই আমি ইলিশ কিনতে পারিনি। এবার ইংরেজি বলো, দেখো কত সহজে তুমি পারবে। আমি এইটা চাই তোমরা মুখে বলো এবং কমেন্ট করো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। দেখো তাহলে টাকা না থাকার জন্য আমি ইলিশ কিনতে পারিনি, এই সেন্টেন্সটাকে ইংরেজি বলছি আমি ইলিশ কিনতে পারিনি। আই, নিশ্চয়ই এটা তোমরা ইংরেজি পারছো, আই কুড নট বাই হিলসা। এই যে হিলসা বানানটা দুরকমই হয়, হিলসা বিকজ আই হ্যাড নো মানি, আমার টাকা ছিল না। এইবার আমরা যদি এমন বলতাম আই হ্যাড নো মানি, কারণটা আগে বলে ফেললাম, আই হ্যাড নো মানি সো আই কুড নট বাই হিলসা। দেখো খুব ইজি, তোমার কাছে খুব ইজি হয়ে যাবে এবার এগুলো। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ নয়, জগদীশ সাহা বলছো আই হ্যাভ, পারিনি, ওটা আই হ্যাভ বললে ভুল নয়, প্রেজেন্ট টেন্সে হলে বলা যায় আই হ্যাড, আমি আসলে পাস্ট টেন্সের কথা বলছি, হ্যাড বললেই হয়। হ্যাভ দিয়ে বললে কোনো ভুল হয় না, কারণ সবেমাত্র কিনে এনেছি হয়তো, চলবে। ট্রেন মিস করার দরুন আমার দেরি হলো, এখানেও কারণ বলছি, কিন্তু শুধু খেয়াল করতে হবে আমি যেহেতু কারণটা বলছি, বিকজ দিয়ে বলে দিলেই সবচেয়ে সহজ। ট্রেন মিস করার দরুন মানে ট্রেন মিস করার জন্য, মানে ট্রেন মিস করার কারণে আমার দেরি হলো। কি বলবো? আগের সেন্টেন্সটাকে দেখো, তুমি যদি জুড়ে দিয়ে বলতে হ্যাভিং নো মানি আই কুড নট বাই হিলসা, এইভাবে গ্রামার ইউজ করতে হতো, যেটা আমি পছন্দ করছি না এখনই। তাহলে বলো ট্রেন মিস করার দরুন আমার দেরি হলো, এইটা তোমরা পারবে এইবার, কারণ এতগুলো দেখেছো তো। বলো আমার দেরি হলো কারণ আমি ট্রেনটা মিস করেছিলাম, বলো এবার বিকজ দিয়ে। আর না হলে ট্রেনটা মিস করেছিলাম, আমি ট্রেনটা মিস করেছিলাম তাই আমার দেরি হলো, খুব ভালোভাবে পারবে। তাহলে যদি বলি আমার দেরি হলো, আই অ্যাম লেট, আই হ্যাভ বিন লেট, তাহলে এটাকে বলছি দেখো আই অ্যাম লেট বিকজ আই মিসড দ্য ট্রেন। ঠিক আছে, কারণটাকে শেষে বলেছি ওই জন্য বিকজ দিয়ে। আর যদি বলতাম আই মিসড দ্য ট্রেন সো আই এম লেট, যা মাথায় আসবে, যেটা প্রথমে মাথায় আসবে সেটাই তোমাকে বলতে হবে। তুমি নিশ্চয়ই বলার সময় এত গ্রামার ভেবে ভেবে বলবে না, ওই জন্য দুটোই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শুধু বেশি জুড়ে না বলাই ভালো, তাহলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, রং হয়ে যেতে পারে। ওই গ্রামারের জটিলতায় যাব না, গ্রামার শেখাচ্ছে, গ্রামার অ্যাভয়েড করতে বেশি শিখতে হবে। বিকজ উই আর নট রাইটিং লিটারেচার, আমরা সাহিত্য রচনা করছি না, আমরা সিম্পল ইংরেজি বলা শিখছি, কেন অত জটিলতায় যাব? আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি, এটি একটি অন্য ধরনের সেন্টেন্স। এইটা আমার এখানে লিখে রাখার একটা যথেষ্ট কারণ আছে, সেটি আমি তোমাদের বলবো। এটাকে তোমরা একটু তোমরা একটু ইংরেজি করো তো। মাছ কিনতে তে থাকলে টু দিয়ে বলতে হয় না, যেতে টু গো,
খেতে টু ইট, বলতে টু টক, লিখতে টু রাইট, দৌড়াতে টু রান। এইটাকে তোমরা আগে বলো, আগে এটাকে ইংরেজি করো, আমি তারপরে বলছি এর মধ্যে কি জটিলতা আছে এবং কোনটা বলা ঠিক হবে না। আমি এই অংশটা ইরেজ করে দিলাম, প্রয়োজন হলে তোমরা পরে আবার দেখে নেবে এটা। আমি মাছ কিনতে বাজারে যাচ্ছি মানেই তো আমি মাছ কেনার জন্য বাজারে যাচ্ছি। তুমি যদি বলো এই সেন্টেন্সটাকে আই অ্যাম গোয়িং টু মার্কেট টু বাই ফিশ, ঠিক বলেছি? আবার যদি বলি এটাকে আই অ্যাম গোয়িং টু মার্কেট ফর বাইং ফিশ, এই দুটো সেন্টেন্সেই ইংরেজি বলা হয়, কিন্তু এই দ্বিতীয় সেন্টেন্সটা আমরা বলবো না, বিকজ দিস সেন্টেন্স ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট, বাট when you are speaking in English this sentence is often said by many people। অনেকেই এই ধরনের সেন্টেন্স দিয়ে ইংরেজি বলেন, বলার ক্ষেত্রে সেটা ভুল খুব একটা বলা যায় না, কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো। কি সমস্যা ছিল? এই তো ছিল কেনার জন্য, তুমি বলেছো জন্য ফর বাইং। এখানে সমস্যাটা হলো তুমি চেষ্টা করবে মনে রাখতে, ভুলে গেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না, কিন্তু মনে রাখাটা ভালো। সেটি হলো মাছ কিনতে বাজারে যাচ্ছি মানে মাছ কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছি, আমার উদ্দেশ্যটা মাছ কেনা। এই উদ্দেশ্য বোঝালে তখন কিন্তু আর এই ফর বাইং না বলে এই টু বাই এইটি বলাটাই ঠিক, গ্রামাটিক্যালি ঠিক। তাহলে আমি মার্ক করে দিলাম, কেটে দিলাম, বিকজ আই ওয়ান্ট দ্যাট এভরি টাইম you will speak English correctly. I don't want that you speak anything incorrect. আমি চাই না তোমরা সামান্য কিছু ভুল বলো। চেষ্টা করবে এটা মনে রাখতে। উদ্দেশ্য বোঝালে মাছ কেনার উদ্দেশ্যে, আমি সিনেমা দেখার উদ্দেশ্যে কলকাতা যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং টু কলকাতা ফর ওয়াচিং আ সিনেমা বলবো না, টু ওয়াচ আ মুভি, টু ওয়াচ আ সিনেমা বলবো। I hope you got the point। তাহলে পরেরটা দেখো এবারে, আমরা দরিদ্র হলেও অসৎ নই। আমরা দরিদ্র হলেও অসৎ নই, ইংরেজিটা শুনবে যদি তুমি কাটতে না পারো কতটা কঠিন। ইন স্পাইট অফ বিং পুয়ার, ইন স্পাইট অফ আওয়ার পভার্টি, কি কঠিন কঠিন কনস্ট্রাকশন রে বাবা। কি করব? কেটে নেব। আমরা দরিদ্র কিন্তু অসৎ নই, হচ্ছে না? আমরা দরিদ্র হলেও অসৎ নই, মানে আমরা দরিদ্র কিন্তু আমরা অসৎ নই। দেখো এবার ইংরাজি বলা কত সহজ হয়ে গেল। বলো তুমি এবার, তুমি নিজেই পারবে। দেখো, আমরা দরিদ্র, উই আর পুয়ার বাট উই আর নট ডিসঅনেস্ট। আমরা দরিদ্র কিন্তু আমরা অসৎ নই। দেখো বলেছো, নিশ্চয়ই তুমিও বলেছো। তাহলে এটাকে বলছি কি, আমরা দরিদ্র, উই আর পুয়ার বাট উই আর নট ডিসঅনেস্ট। এটি হলো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ স্পিকিং দিস সেন্টেন্স। এর চেয়ে সহজ করে বলা যায় না। আর যদি তুমি জুড়ে বলতে কি বলেছিলাম আবার একবার বলি, তুমি শোনো, তাহলেই কম্পেয়ার করতে পারবে। ইন স্পাইট অফ বিং পুয়ার উই আর নট ডিসঅনেস্ট। ইন স্পাইট অফ আওয়ার পভার্টি, বানানটা দেখবে, পভার্টি, POVERTY, পভার্টি মানে দারিদ্র। অনেক সময় তোমরা দরিদ্রতা এই কথাটাও বলো, দারিদ্র, পভার্টি এসব বলবো কেন? আমি সহজ করে নেব, সব সময় কেটে কেটে ছোট ছোট পাঠ করে বলবো। বলো তো তোমাদের এইভাবে শিখতে কি ভালো লাগছে আদৌ? নাকি তোমরা ভাবছো স্যার ওইসব জটিল জটিল গুলো বললেই তো শুনতে ভালো লাগে,
কিন্তু যদি ভুল হয়ে যায় যে শুনছে সে কি ভাববে, ওই জন্য আমরা এরকমটা করব না। উই আর পুয়ার বাট উই আর নট ডিসঅনেস্ট। বেশ বিতান মাহাতো, একদম ঠিক বলেছো। আচ্ছা, দেবর্ষী বলছো উই আর নট ডিসঅনেস্ট অলদো উই আর পুয়ার। ঠিকই তো, অলদো মানে যদিও, বা দো বললেও হবে। দো উই আর পুয়ার উই আর নট ডিসঅনেস্ট, এভাবেও বলতে পারো, অবশ্যই বলতে পারো। দিস ইজ অলসো ভেরি ভেরি গুড। তাহলে যদিও দিয়েও বলা যাবে, বাট দিয়েও বলতে পারো। তাহলে আবার বলছি, দেখো, উই আর পুয়ার বাট উই আর নট ডিসঅনেস্ট। আবার এমন ছিল, দো উই আর পুয়ার অলদো উই আর পুয়ার উই আর নট ডিসঅনেস্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, শুধু এতটা জুড়বে না, দুটো পাঠ করে বলবে। পরেরটা দেখো, সে ব্যস্ত হলেও আমাদের বাড়িতে আসে। তাহলে সে ব্যস্ত হলেও আমাদের বাড়িতে আসে, তাহলে দুভাবে বলবো। যদি বলি যদিও সে ব্যস্ত, এইভাবে যদি শুরু করি, যদিও সে ব্যস্ত হয়, এইভাবে সেন্টেন্সটা শুরু করতে হবে। আর তা না হলে সে ব্যস্ত কিন্তু মানে তবুও সে আমাদের বাড়িতে আসে। কিন্তু মানে বাট, তবুও হলো ইয়েট বা স্টিল, এভাবে বলতে হবে। বাট বললেই যথেষ্ট। তাহলে দেখো, এই যে লিঙ্কারটা হয় শুরুতে দাও, মাঝখানে দাও, মোটামুটি লিঙ্কার দিয়ে বলো, এইগুলো অ্যাপ্লাই করে বলো, জুড়ে জুড়ে নয়। যে দুটোই দুভাবে বললে কি হবে দেখি তোমরা দুটো পারছো কিনা। আমি আশা করছি তোমরা পারবে, দুটোই পারবে। যদিও সে ব্যস্ত, অলদো অথবা দো, এর মধ্যে সামান্য তফাৎ আছে, পরে শেখাবো, অত গ্রামারের মধ্যে যাব না। দো সি ইজ বিজি বা হি ইজ বিজি, সে আমাদের বাড়িতে আসে, হি কামস টু আওয়ার হাউস, হি ভিজিটস আওয়ার হাউস। অলদো সি ইজ বিজি সি ভিজিটস আওয়ার হাউস। বলো, এইভাবে বলো। এবারে লিঙ্কারটা যদি পরে বলি, সি ইজ বিজি বাট সি কামস টু আওয়ার হাউস, হি ইজ বিজি বাট হি কামস টু আওয়ার হাউস। কি সহজ লাগছে না? তাহলে এই যে কঠিন কঠিন সেন্টেন্স গুলো দেখে মনে হচ্ছিল খুব কঠিন, আসলে কঠিন কি না। আরে তোমরা টেন্স শিখে গেছো, মডেল অক্সিলিয়ারি ভার্ব বলতে শিখে গেছো, আবার ইংরাজির কি বাকি থাকে? ওটুকু দিয়েই সব হয়। নেক্সট দেখো, তোমরা লিখে রাখবে, কমেন্ট করে রাখবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট চেক করব। নেক্সট সেন্টেন্স, টাকা থাকলে আমি মাংস কিনতাম, মানে কি? মানে কি? টাকা থাকলে আমি মাংস কিনতাম, কেটে নাও না, এটা শর্ত বোঝাচ্ছি তো। যদি আমার টাকা থাকতো আমি মাংস কিনতাম, এই তো, কি ঠিক না? তাহলে যদি আমার টাকা থাকতো আমি মাংস কিনতাম। তোমরা ইংরাজি বলবে, আমি বলবো না, আমি শুধু বাংলা শুরুটা করছি। যদি আমার টাকা থাকতো আমি মাংস কিনতাম। এটা যদি এমন হয়, মানে কেনাটা আমার এখনো হয়নি, আমাকে মা বলছে কিরে আজকে বাজার থেকে কি কিনে আনবি, আমি বলছি আমার টাকা থাকলে আমি মাংস কিনতাম, মানে এখনো কিনিনি, এটা একরকম। আবার কিনে এনেছি, অলরেডি বাজার করা হয়ে গেছে। আমাকে আমার দিদি বলছে যে কি এনেছিস, আমি বললাম এই মাছ এনেছি। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি মাংস আনতাম, তার মানে এটা পাস্ট হয়ে গেল। পাস্ট মডাল অক্সিলিয়ারি গুলো ওই যে বলেছি হ্যাভ দিয়ে বলতে হবে। তাহলে এটাকে দুরকম ভাবে বলবো। মনে করো এখনো কেনা হয়নি, ইফ আই হ্যাড মানি আই উড বাই মিট। দেখো, যদি বলি, আমি আগের দিনই এগুলো শিখিয়েছি, তুমি আগের দিনের ক্লাসটা নিশ্চয়ই দেখেছো। এখনো কেনা হয়নি, বলছি ইফ আই হ্যাড মানি আই উড বাই মিট। আর কেনা হয়ে গেছে, সবটাই পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে এই যে এখানে পাস্ট টেন্স হয়ে গেলে হ্যাভ দিয়ে বলতে হবে। তখন সেন্টেন্সটা একটু পাল্টাবে, তখন হবে ইফ আই হ্যাড মানি আই উড হ্যাভ। উড হ্যাভ বললেই বট বলতে হবে, বট মিট।
আই উড হ্যাভ বট মিট। তোমার যেটা মনে আসবে তুমি সেই অনুযায়ী ভেবেচিন্তে এই যে মডেলটুকু ইউজ করে বলবে। আমি জানি তুমি এটা পারবে, তোমরা শিখেছো। আর যদি এই জায়গাটা একটুও ডাউট থাকে তুমি আগের ক্লাসটা আর একবার একটু দেখে নেবে, পারবে। এইবার আর জায়গা ছিল না বলে আমি আরো কটা সেন্টেন্স তোমার জন্য লিখে দিচ্ছি। এইবার আমরা সেইগুলোকে একটু ইংরাজি করি, একটু দেখো। মনে করো একটা কথা বলছি, কাজ না থাকলেও সে অলস নয়। দেখো এখানেই লেখা যাবে একটা, কাজ না থাকলেও সে অলস নয়। বলো দেখে এটাকে ইংরেজি কি বলতে হবে, কেটে বলো। প্রিয়তম ঠিক বলছো, কাজ না থাকলেও সে অলস নয়। যদিও তার কাজ নেই তবুও সে অলস নয়। এই তো যদিও, যদিও ইংরাজি দো বা অলদো দিয়ে বলো। যদিও তার কাজ নেই সে অলস নয়। তোমরা নিশ্চয়ই এটা কমেন্ট করে জানাবে আমাকে। তাহলে বলবো দো বা অলদো she has no work। যদিও তার কাজ নেই, she has no work, সে অলস নয়। she is not lazy বা idle। লেজি মানেও অলস, নিশ্চয়ই আর তোমাকে বলে দিতে হবে না। although she has no work she is not idle। এবার আরো একটা সেন্টেন্স দিচ্ছি, এটা আশা করছি তোমরা পেরে গেছো সবাই। তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম। মনে করো সেন্টেন্সটা বলছি, তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম। দেখি এটাকে তোমরা পাচ্ছ কিনা, অবশ্যই পারবে। শর্ত বোঝাচ্ছে তো, তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম। তুমি টাকা ধার চাইলে আমি তোমাকে দিতাম অবশ্যই। বলো কি বলবো, তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম মানে হলো যদি তুমি ডাকতে আমি তোমার সাথে যেতাম, যদি তুমি আমাকে ডাকতে আমি তোমার সাথে যেতাম। কি ঠিক বলছি না? এ তোমার কাছে জলের মতো সহজ হয়ে গেছে। এবার আমি তো দেখতে পাচ্ছি তোমরা সবাই প্রায় একদম ঠিক লিখছো। সবাই লিখছো মানে মুখে বলছো তাই। আর আমি জানি ক্লাস শেষ হলে আগামী 2-3 দিন আবার রবিবার আমরা ক্লাস করব। তার আগে এই ধরনের সেন্টেন্স তুমি তোমার ডায়েরির পাতায় নিশ্চয়ই অন্তত 50-100টা লিখবে এবং তাকে ইংরাজি করবে। ব্যাস, পরে আমি আবার একটা প্র্যাকটিস ক্লাস দেবো। এগুলো জলের মতো সহজ হয়ে যাবে। এরপরেই আমরা কনভারসেশন শুরু করব, যে একে অন্যের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে অফিসে গিয়ে কথা বলবো, দোকানদারের সাথে কথা বলবো, এগুলো শিখবো। দেখি, তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম। তাহলে যদি তুমি ডাকতে, ইফ ইউ কল্ড মি আই উড গো উইথ ইউ। দেখো, তুমি ডাকলে আমি তোমার সাথে যেতাম মানে যাওয়াটা এখনো হয়নি সেভাবে বলছি। আবার যাওয়াটা হয়ে গেছে মানে সবটাই পাস্ট হয়ে গেছে। তখন হলে কি, তখন হলে এই অংশটা যেহেতু পাস্ট হবে এইখানটা হ্যাড কল্ড বলতে হবে। ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ গন উইথ ইউ। এই তো ভেরি সিম্পল জিনিস, তোমরা এবার ধরে ফেলছো, খুব সহজেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ সুচরিতা চ্যাটার্জি এবার ঠিক বলছো, এইবার খুব সুন্দর হয়েছে। ইফ ইউ কল্ড মি আই উড গো উইথ ইউ, জগন্নাথ সাহা, এই তো সুন্দর হচ্ছে। শোভন হাউলি না, একটুখানি এটা একটু প্রবলেম হলো, আরেকবার চেষ্টা করো। আমি জানি তুমি পারবে, তুমি প্রত্যেক দিন কারেক্ট রিপ্লাই দাও। অনন্যা বসাক ঠিক হচ্ছে, দেবর্ষী সব ঠিক হচ্ছে, সুদীপ কুমার দাস একদম ঠিক হচ্ছে। বাহ, এই তো সবাই পারছো।
I am extremely happy that you all are able to speak these sentences quite easily. এই যে এত সহজে বলতে পারছো তোমরা একবার দেখে একবার শুনে, I am proud of you. তাহলে আমি চাই এই ধরনের সেন্টেন্স তোমরা নিজেরা ডায়েরির পেজে লিখবে, ইংরাজি করবে, প্রত্যেক দিন দুবার করে, অন্তত একবার তো বটেই, নিয়ে কিছুক্ষণ নতুন নতুন ওয়ার্ড শিখবে, কিছুক্ষণ এই আগের সমস্ত ক্লাসগুলো ফলো করে অবশ্যই ইংরাজি বলবে। আর এরপরে আমি শেখাবো কিভাবে একা একা বাড়িতে প্র্যাকটিস করতে হয় কোনো পার্টনার না থাকলেও। এগুলো সব ভালো করে বুঝে জানার জন্য কিপ ফলোয়িং মাই চ্যানেল, এই চ্যানেলটা ফলো করতে থাকো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। তোমরা তো অনেকেই জানাচ্ছ না, অনেকে আবার জানাচ্ছ, আমার খুব ভালোও লাগছে যে তোমরা বলতে পারছো। ক্লাস শেষ হলে আমার রিকোয়েস্ট এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো গুড নাইট জানাচ্ছি। গুড নাইট এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইচ অ্যান্ড এভরি ডে। বেস্ট অফ লাক মাই ডিয়ার চ্যাম্পিয়ন্স।